সংঘাতপূর্ণ বিশ্বে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী বলেছেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ। নারী সংস্কার কমিশনের প্রতিবেদনকে দুরভিসন্ধিমূলক বলছে ইসলামী দলগুলো। বাস্তবায়নের চেষ্টা হলে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের হুঁশিয়ারি। সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। খালেদা জিয়ার চিকিৎসা শেষ পর্যায়ে, দেশে ফিরবেন শীঘ্রই, জানিয়েছেন কায়সার কামাল। 226 জনকে হত্যার নির্দেশ দিয়ে হাসিনার অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। শেখ পরিবারের 5 সদস্যের নামে থাকা জমি জব্দের আদেশ। দুই দেশের সরকারের অনুমতি ছাড়া রাখাইনে ত্রাণ সহায়তা পাঠানোর সুযোগ সীমিত। জাতিসংঘের বিবৃতি, রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে সতর্ক ইসি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। দেশের বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা মেনেই বাংলাদেশের কৌশল ঠিক করতে হবে। কুর্মিটোলায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া পরিদর্শনে গিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। সপ্তাহব্যাপী আকাশ বিজয় নামে বার্ষিক মহড়ার আয়োজন করে বাংলাদেশ বিমান বাহিনী। এতে বিমান বাহিনীর সামরিক প্রস্তুতি, কৌশলগত দক্ষতা অর্জনে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সকল ইউনিট অংশ নেয় মহড়ায়। মহড়ায় বিমান বাহিনীর বৈমানিকেরা আকাশ যুদ্ধের রণকৌশল সহ বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করে। বুধবার কুর্মিটোলায় সমাপনী মহড়া পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তিনি বলেন, বাংলাদেশ শান্তির পক্ষে, তবে যুদ্ধ প্রস্তুতিও থাকতে হবে। এমন বিশ্বে আমরা বাস করে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে কৌশল নির্ধারণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি, এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি। তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়, কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে। বাংলাদেশ বিমান বাহিনীকে আরও আধুনিক ও দক্ষ হিসেবে গড়ে তোলার কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। মহড়ায় অংশগ্রহণকারীদের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, দেশপ্রেম ও পেশাদারিত্ব ধরে রাখলেই নিরাপদ ও সমৃদ্ধ দেশ গড়া সম্ভব। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ও বিশ্বমানের সেবা নিশ্চিতে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনায় নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বন্দর ব্যবস্থাপনায় এমন অপারেটরদের সম্পৃক্ত করতে হবে যাতে আমাদের পোর্টগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পারে। আমরা যে ইনভেস্টমেন্ট হাবের কথা বলছি তা বাস্তবায়ন করতে হলে আমাদের বন্দরগুলোকে বিশ্বমানের করতেই হবে। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সব দফতরকে সমন্বয়ের মাধ্যমে বন্দরটির কাজ আগস্টের মধ্যে শেষ করার তাগিদ দেন।
নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পূর্ব পরিকল্পিত ও স্ববিরোধী, তাই কমিশন মানার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সুপারিশে নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আঘাত করার দুরভিসন্ধিমূলক পরিকল্পনা বলে অভিযোগ করেছেন বিভিন্ন ইসলামী দলের নেতারা। নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের চেষ্টা করা হলে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের হুঁশিয়ারিও দিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নারী সংস্কার কমিশন তাদের সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার পর থেকেই কমিশনের বেশ কিছু প্রস্তাবনাকে ইসলাম ও সমাজ বিরোধী বলে প্রত্যাখ্যান করেছে ইসলাম মনা দলগুলো। এরই পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অডিটোরিয়ামে এক সেমিনারের আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সেমিনারে বক্তারা দাবি করেন, নারী বিষয়ক সংস্কার কমিশন নারীর উন্নয়নে সংস্কারের জন্য যে সুপারিশগুলো তুলে ধরেছে তা দেশের বিশ্বাস, মূল্যবোধ, ঐতিহ্যের পরিপন্থী ও সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। ওরা ইসলাম নিয়ে পড়াশোনা করে না, কিন্তু অন্যান্য বিকৃত ধর্মমত নিয়ে ঠিকই তারা পড়াশোনা করেছে। তারা মনে করেছে পৌত্তলিকতার যে ধর্ম আছে তার মতোই মনে হয় ইসলাম, বা বিকৃত ধর্মগুলোর মতোই ইসলাম। এই জায়গা থেকেই তারা সব ধর্ম গুলিয়ে ফেলে কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন দাখিল করেছে। উত্তরাধিকার কিভাবে বণ্টিত হবে কোরআনে স্পষ্ট নির্দেশনা আছে, এতে হাত দেওয়ার অধিকার কারো নাই। বৈবাহিক মানুষের মধ্যে পরিবার কিভাবে গঠন হবে সেই বৈবাহিক বিষয়ে স্পষ্ট কোরআনের নির্দেশনা আছে। নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পূর্ব পরিকল্পিত ও চক্রান্তমূলক, তাই কমিশনের প্রস্তাব মেনে নেওয়ার কোনো কারণ নেই বলেও জানান শীর্ষ নেতারা। সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এজন্য আবারও বলি, এ টু জেড আমরা এই কমিশনই মানি না। এ দেশের বেশিরভাগ মানুষের ইমান, আকিদা, তাহজিব, তামদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে। এই কমিশনে দুঃখজনকভাবে সেই রকম একজন নারীকেও রাখা হয়নি। নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করেন, নারীদেরকে পতিতাবৃত্তির দিকে ঠেলে দিয়ে মাতৃ সমাজের কলঙ্ক ঘটাবেন। এদেশে সভ্য সমাজ বেঁচে থাকতে আপনাদের ওই সমাজকে ধ্বংস করার, বাংলাদেশকে ধ্বংস করবার অপতৎপরতা ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে না। ঘাপটি মেরে থাকা ইসলামের শত্রুরাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন আলেম ওলামায়েরা। নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নে ন্যূনতম চেষ্টা করা হলে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতেও পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখোমুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে, এটা আপনাদের মাথায় রাখার জন্য আমরা বিশেষ করে অনুরোধ করছি। এরপরেও যদি আপনারা সামনে পা বাড়াতে চান, পরিষ্কার মেসেজ, আপনাদের অবস্থান থেকে সরে যান, 5 মিনিটও সময় পাবেন না। গণঅভ্যুত্থানের পর এই প্রথম কোনো দাবিতে এক হয়েছেন দেশের সব ইসলামী দলগুলো। ফিলিস্তিনি মুসলমানদের। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। হেফাজত করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভেদের রাজনীতি দেশের ঐতিহ্য নষ্ট করেছে, অথচ এদেশে হিন্দু মুসলমানের মধ্যে একসময় গভীর বন্ধন ছিল। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে অবস্থিত কালীবাড়ি মন্দির চত্বরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক কারণে একসময়ে তাকে মন্দির বা সনাতন ধর্মের অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকতে হয়েছে, যা তার কাছে খুব দুঃখজনক ছিল। সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কে হিন্দু কে মুসলমান এসব ভুলে নতুন ধারার বাংলাদেশ গড়তে হলে সবাইকে এক হতে হবে। রাজনীতি বা ধর্ম কোনোটিই মানুষের মূল পরিচয় নয়। কবিগুরু প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রবীন্দ্রনাথকে কেবল কবি হিসেবে নয়, দার্শনিক হিসেবেও দেখেন তিনি। আমি কখনোই আপনাদেরকে আলাদা করে দেখার চেষ্টা করিনি, চিন্তা করিনি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতি আমাদেরকে আলাদা করে দেয় মাঝে মাঝে। সেই রাজনীতি আমাদেরকে পরিহার করতে হবে। আমি আজকে বেশি কথা বলবো না, আপনাদের সাথে একটা কথা বলতে চাই। আস্থা রাখবেন, হ্যাভ ফেইথ অন আস। আমরা পারিবারিকভাবে আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো ভবিষ্যতে। আমরা মনে করি আপনাদের বিপদ আমাদের বিপদ, আমার শান্তি আপনাদের শান্তি, আমার সুখ আপনাদের সুখ। এইটা চিন্তা ভাবনা করি আমরা। তখন বিভাজনের রাজনীতি আমরা এখানে করিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে শীঘ্রই দেশে ফিরবেন জানিয়েছেন দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। হাইকোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বলেন, করিডোর দেওয়ার আইনগত এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই, সব রাজনৈতিক দলের সাথে পরামর্শ করার আহ্বান জানান কায়সার কামাল। এর আগে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, বিএনপির অনুরোধে বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে আনতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যাপারে কাজ করছে সরকার। বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে বাধা এবং বাদী ও সাক্ষীদের হুমকির অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। গ্যালমান শফির রিপোর্ট। গেল বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন মাধ্যমে ভারত থেকে দেশে থাকা দলীয় নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। এর মধ্যে এমনই একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় ২২৬ জন তার বিরুদ্ধে মামলা করেছে, মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স তিনি পেয়ে গেছেন। সেই কথোপকথন যে শেখ হাসিনার, তা ফরেন্সিক রিপোর্টেও প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনালে একজন আসামি অভিযুক্ত শেখ হাসিনা এবং আরও একজন গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদ, তাদের মধ্যে একটা কনভারসেশন হয়েছে টেলিফোনে। তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া, তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। তার প্রেক্ষিতে তিনি মনে করেন, তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন যে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সাক্ষীরা এই মামলায় সাক্ষ্য প্রদান করতে ভয় পাবেন এবং এই মামলার বিচার এবং তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। তাদের এই কনভারসেশনটা এটার সিআইডির ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা করে সিআইডি মতামত দেয় যে এই কথোপকথনটি শেখ হাসিনা এবং শাকিল আহমেদের মধ্যেই হয়েছে, এটা বানানো কোনো কনভারসেশন নয় এবং এটা এআই জেনারেটেড নয়। এদিকে স্বামীর অসুস্থতার কারণ দেখিয়ে সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণির প্যারোলে মুক্তির আবেদনে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে পরামর্শ দিয়েছে ট্রাইব্যুনাল। দীপুমণির পক্ষে একটা আবেদন করা হয়েছিল যে ট্রাইব্যুনাল যেন তার অন্তর্নিহিত ক্ষমতা ব্যবহার করে দীপুমণিকে একদিনের জন্য প্যারোলে মুক্তি দেন, তার অসুস্থ স্বামীর অপারেশন হবে এই কথা বলে। আমরা এই আবেদনের শুনানিতে বলেছি যে প্যারোলের ক্ষমতাটা পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের আগে যাওয়া উচিত, কারণ প্যারোল কখনোই কোর্টের বিষয় নয়, আদালতের ডিসাইড করার বিষয় নয়। এছাড়া জুলাই আগস্টের হত্যা মামলায় নারায়ণগঞ্জের শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আর আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় গ্রেফতার ২ পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রেফতার করে হাত ও মুখ বেঁধে অমানবিক নির্যাতন করায় বিচার চেয়ে সাবেক এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। অভ্যুত্থানের ৮ মাস, ৮.৫ মাস পর কেন তাকে গ্রেপ্তার করা হলো? গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। শেখ পরিবারের ৫ সদস্যের নামে থাকা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। এসব সম্পদ বেহাত ঠেকাতেও রিসিভারও নিয়োগ করা হয়েছে। এদিকে রাজস্ব ফাঁকির ঘটনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেও অভিযান চালিয়েছে দুদক। রিপোর্ট ফরুক বাবুর। দুদকের তথ্য মতে ঢাকা, খুলনা ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অঢেল সম্পদের পাহাড় গড়েছেন শেখ পরিবারের সদস্যরা। জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পদ সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, রিদওয়ানা মুজিব ববি ও আজমিনা সিদ্দিক বিক্রির চেষ্টা করছেন। দুদক বলছে, শেখ পরিবারের সদস্যরা নিজ নামের সম্পদ অন্যের নামে লিখে দিয়ে তা বিক্রির চেষ্টা অব্যাহত রেখেছেন। এমন ঘটনা থামাতে দুদক আদালতে আবেদন করলে বুধবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব শেখ পরিবারের
5 সদস্যের সম্পদ জব্দ এবং তা দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ দেন। এদিকে 2003 সালের 9 মার্চ ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় স্থাপিত আদানি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ আমদানি শুরু করে বাংলাদেশ। সে সময় থেকেই আমদানি করা এই বিদ্যুতের শুল্ক সহ অন্যান্য কর পরিশোধ করা হয়নি। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, ভারতের আদানি গ্রুপের সাথে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে এনবিআরকে পাশ কাটিয়ে শুল্ক ও কর ফাঁকির সুযোগ করে দেয়। এনবিআরের তদন্তে দেখা যায় 2024-25 অর্থ বছরের জুলাই পর্যন্ত আমদানি করা বিদ্যুতের বিপরীতে প্রায় $40 কোটি কর ফাঁকির ঘটনা ঘটেছে। ডক্টর আহমেদ কায়কাউস, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের 4,500 কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান চলছে। এদিন রাজধানীর গাবতলী পশুর হাট ইজারায় অনিয়মের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয় বাংলা ভিশনে। নিয়ম মেনেই গাবতলী হাটের খাজনা আদায় করা হচ্ছে বলে দাবি করেন মোহাম্মদ এজাজ। আমরা এর হাট চালাবো এবং এটা আইনে আছে, সুতরাং আইনসিদ্ধভাবে আমরা হাট চালাবো। তবে বুধবার দুদক অভিযানে গেলে ভুল পাল্টে ফেলেন প্রশাসক। আমার কাজের যে প্রসেসে কোনো ভুল হয়েছে কিনা আপনারা সেটাও একটু দেখেন। ওরা বলতো যে না, আপনি যা করেছেন আপনি অ্যাকর্ডিং টু ল টেক্সটে যা আছে সেইভাবে নোট করেছেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার পর্যন্ত এই ভুলটা কীভাবে হয়ে আসলো সেটা তো খুঁজতে হবে। তো বলছে যে আমরা যারা ছিল, আসেন, যারা ভালো আছে বসেন, আসেন, যারা ছিল আমরা সবার সাথে কথা বলতে চাই। পশুর হাট ইজারা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে খতিয়ে দেখার কথা জানিয়েছে দুদক। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির যে আপনার আছে, নীতিমালা আছে বা বিধিবিধান আছে, সেটার সাথে আপনার ওনাদের যে নীতিমালা সেইটা হয়তো বা কিছুটা একটু কনফ্লিক্ট। সেই জায়গা থেকেই আমাদের প্রশাসক মহোদয় যেটা চাচ্ছে যে অ্যাজ ইউজুয়াল প্রসিডিউরে যাবে, আমরা প্রসিডিউর ব্যতায় করব না, সেই জন্য হয়তো বা কিছুটা ব্যতায় হয়েছে, সেই জন্য সেটা আটকে গেছে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের দেয়া নির্বাচনের সময়সীমাকে স্বাগত জানালেও আওয়ামী লীগের বিচার, জুলাই সনদ ও গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। নির্বাচনের আগে বিচার ও সংস্কার প্রক্রিয়া দৃশ্যমান করার পক্ষে গণসংহতি আন্দোলনও। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। বুধবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্থায়ী কার্যালয়ে গণসংহতি আন্দোলনের প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করে এনসিপি। বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, নির্বাচনী ঐক্যের বিষয়টি এজেন্ডায় না থাকলেও রাষ্ট্রের মৌলিক সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবির সাথে দ্বিমত নেই এমন রাজনৈতিক দলগুলোর সাথে রাজনৈতিক ঐক্যের বিষয়ে আলোচনা চলছে। মাঠের ঐক্য হতে পারে, রাজনৈতিক ঐক্য হতে পারে, কিন্তু নির্বাচনী কোনো ধরনের ঐক্য বা জোট সে বিষয়ে আমরা এই ধরনের কোনো ধরনের আলোচনাতেও আমরা এখনো আগ্রহী না। নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ এবং আওয়ামী লীগের বিচার প্রয়োজন, সেই সাথে রাষ্ট্রের ফ্যাসিবাদী চরিত্র স্থায়ী পরিবর্তনের জন্য প্রয়োজন গণপরিষদ নির্বাচন। সরকার যেই টাইম ফ্রেম প্রস্তাবনা করেছে আমরা প্রাথমিকভাবে সেটাকে সমর্থন করছি, ডিসেম্বর থেকে জুন। তবে নির্বাচনের আগে অবশ্যই মৌলিক সংস্কারের প্রশ্ন এবং দলগতভাবে আওয়ামী লীগের বিচারের প্রশ্নটা সুরাহা হতে হবে এবং সংস্কারের জন্য আমরা জুলাই সনদের কথা বলছি। নির্বাচন ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা আছে গণপরিষদ নির্বাচন। এদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জানান, নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচার ও সংস্কার প্রক্রিয়া দৃশ্যমান চায় তার দল। সংবিধান সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ চায় গণসংহতি আন্দোলন। নির্বাচনের আগে প্রায়োরিটি কতগুলো বিষয় তো আছে, যেমন বিচার। আমরা বলেছি যে সংস্কারটাকেই যেহেতু আমরা এখন লক্ষ্য হিসেবে ঠিক করেছি, কনসেনসাস সেটাতেই আমরা সংবিধান সংস্কার পরিষদের দাবি করেছি। কিন্তু উভয় দাবির একটা ঐক্যের জায়গা হচ্ছে যে জনগণের ম্যান্ডেট নিয়েই সংবিধানটা বদলানো, যাতে করে এই যে সংস্কারটা করা হবে, যা পরিবর্তনটা করা হবে, সেটা টেকসই হবে। দাবির পক্ষে সমর্থন আদায়ে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সাথে পর্যায়ক্রমে আলোচনা চালিয়ে যাবে বলেও এনসিপির পক্ষ থেকে জানানো হয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ শুধু মানুষের ভোটাধিকার হরণ করেনি, পিলখানা, শাপলা চত্বরে হেফাজতে ইসলাম সহ দেশের ধারাবাহিক হত্যাকাণ্ড চালিয়েছে। তাই আওয়ামী লীগের আর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে 2 মে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি। এই উপলক্ষে রাজধানীর মিরপুর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে হাসনাত আব্দুল্লাহ। আরও বলেন, গত 16 বছরে আওয়ামী লীগ সরকার এমন কোনো অপরাধ নেই যা বাকি রেখেছে। গুম, খুন, রাতের ভোট, ডামি নির্বাচন সহ সব ধরনের অপকর্ম চালিয়েছে। তাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও শেখ হাসিনা সহ দলটির নেতাকর্মীদের বিচার নিশ্চিত করতে হবে। গিয়েছে যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল আর কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। সেই জায়গা থেকে আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, রেজিস্ট্রেশন বাতিল করতে হবে এবং সে পর্যন্ত আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যকলাপকে নিষিদ্ধ করতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম আবারও গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার, দলটির নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি করেছেন। বিকেলে বগুড়ায় শহীদ মুক্তিযোদ্ধা টিটু মিলনায়তন চত্বরে বিক্ষোভ মিছিল, পূর্ব কর্মী সমাবেশে তিনি এই কথা বলেন। পূর্ণ সংস্কার ছাড়া তাদের দল এনসিপি নির্বাচনে যাবে না বলেও জানান সার্জিস আলম। তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ শাসনামলে বগুড়ার জনগণ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, তেমনি বগুড়াবাসী উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছেন। এই বঞ্চনার প্রতিকারে জাতীয় নাগরিক পার্টি বগুড়ায় বিশ্ববিদ্যালয় মানের মেডিকেল হাসপাতাল প্রতিষ্ঠা সহ একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর চালু ও ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠানের দাবি জানাচ্ছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে সাতমাথায় মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর অফিস জানিয়েছে, 2 দেশের সরকারের অনুমতি ছাড়া বাংলাদেশ সীমান্ত দিয়ে রাখাইনে ত্রাণ সহায়তা পাঠানোর সুযোগ সীমিত। বাংলাদেশ সীমান্ত দিয়ে মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে সর্বপ্রথম 2 দেশের সরকারকে ঐক্যমত্যে আসতে হবে বলে জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের বরাতে ঢাকা অফিস জানিয়েছে, কোনো দেশের সীমান্ত অতিক্রম করে অন্য দেশে সহায়তা পাঠাতে হলে সরকারের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা আছে জাতিসংঘের। রাখাইনে মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ খুবই উদ্বিগ্ন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে মানবিক সহায়তা অব্যাহত রাখবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেজন্য তালিকা হালনাগাদের 56টি এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, জানিয়েছে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে 4th কমিশন সভা নির্বাচন কমিশন সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় তিনি বলেন, গেল কয়েক বছরে অনেক রোহিঙ্গা জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট তৈরি করেছে। এবার ভোটার তালিকায় রোহিঙ্গা চিহ্নিত হলে তাৎক্ষণিক বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। ঢাকা দক্ষিণের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিষয়ে তিনি বলেন, হাইকোর্টের রায়ে বৈধতা পাওয়ার পাশাপাশি আইনি বাধ্যবাধকতায় গেজেট প্রকাশ করেছে ইসি। ব্যবসায়ীদের কর-ছাড় বা রেয়াদ নেয়ার মানসিকতা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চটাবে না বাংলাদেশ। সকালে রাজধানীতে বাজেট বিষয়ে এনবিআর-এর পরামর্শ কমিটির সভায় এই কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষির জন্য 90 দিন সময় রয়েছে। এর মধ্যে সমাধান না হলে আরও সময় চাওয়া হবে। বৈঠকে করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4.5 লাখ টাকা করার প্রস্তাব দেয় এফবিসিসিআই। বিটিএম-এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, দেশের ব্যবসা বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা বেড়েছে। 30,000 টাকা শুল্ক কর জমা দিতে 50,000 টাকা ঘুষ দিতে হয় বলে মন্তব্য তার। জবাবে এনবিআর চেয়ারম্যান ব্যবসা বান্ধব নীতি তৈরির আশ্বাস দেন। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, ব্যবসায়ীদের বাধা দূর করবে সরকার। বিগত সরকার বাজেটে খরচ বৃদ্ধির মহা উৎসব করেছিল বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। উৎসব করার জন্য আমরা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বাস্তবতার ভিত্তিতে একটা বাজেট তৈরি করা। ট্যাক্স যদি আমরা রিয়েলাইজ না করতে পারি তাহলে আমরা একটা শক্ত রাষ্ট্র গঠন করতে পারবো না, আমাদের সরকার দুর্বল থাকবে। এক্সেমশনস এবং এই যে কি রেয়াতের যুগ চলে গেছে, কিন্তু ইনফ্যাক্ট আই এম ইন মুড অফ এলিমিনেটিং মোস্ট অফ দ্য এক্সেমশনস। এটা আমরা অনেক প্রেশারে আছি,
আমাদের রাজস্ব বাড়াতে হবে, আবার ওদিকে আমার সরকারও চালাতে হবে, আপনাদেরকেও ইনসেন্টিভ দিতে হবে, সেখানে তো টাকা পয়সা দরকার। শ্রম আইনের ব্যাপক পরিবর্তন আসছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব আইনটা করে দিতে চায় সরকার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার থাকার সময়ে শ্রম আইন পাকাপোক্ত করা হবে। মহান মে দিবস উপলক্ষে বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, এই আইন 99% শ্রমিকদের পক্ষেই যাবে। স্টেটমেন্টগুলো শ্রমিকদের পক্ষে। খসড়া টেলিযোগাযোগ নীতি 2025 জাতীয় স্বার্থ, কর্মসংস্থান ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ ICX অপারেটরস অফ বাংলাদেশ। তাদের দাবি, বিটিআরসি লাইসেন্সের সংস্কারের নামে দেশের অর্থনীতি ও কর্মসংস্থান বন্ধের অযৌক্তিক পলিসি গ্রহণ করতে যাচ্ছে, তা দেশের জন্য হুমকি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অ্যাসোসিয়েশন অফ ICX অপারেটরস অফ বাংলাদেশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। এ সময় টেলিযোগাযোগ খাতে সংশ্লিষ্ট অংশীজন ও পেশাজীবী হিসেবে প্রস্তাবিত টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্স সংস্কার নীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা। বলেন, এই নীতিমালা বাস্তবায়িত হলে দেশের টেলিকম অবকাঠামো, জাতীয় নিরাপত্তা, ডিজিটাল সার্বভৌমত্ব এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান চরম ঝুঁকিতে পড়বে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন AIOBর প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান। এছাড়া সংগঠনের জেনারেল সেক্রেটারি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান ও পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খুরশিদ আলম সহ খাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিএনপির প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা আর বিশ্বাস থেকে দল ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করেছিলেন ঝিনাইদহের কাঠমিস্ত্রি নিজামুদ্দিন। 11 বছর ধরে নিজের ভেতর লালন করে যাচ্ছিলেন এই পণ। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তার জন্য ব্যবস্থা করেন উন্নত চিকিৎসার। ফরিদপুর থেকে হারুন আনসারির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 2014 সালে ঝিনাইদহে মহেশপুরের বাঁশবাড়িয়ায় আয়োজন করা হয় দোয়া মাহফিলের। কিন্তু তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় গুন্ডারা হামলা করে নষ্ট করে দেয় দুস্থদের জন্য তৈরি করা খাবার। এ ঘটনায় চরম কষ্ট পান নিজামুদ্দিন। পণ করেন, দল ক্ষমতায় না আসা পর্যন্ত খাবেন না ভাত। এরপর 11 বছর ধরে রুটি বিস্কুট খেয়ে চলছে তার জীবন। এক পর্যায়ে অসুস্থ হলে তাকে ভর্তি করা হয় ফরিদপুর মেডিকেলে। আওয়ামী লীগের লোকজন এসে আমাদের যে মৃত্যু দিবসের যে অনুষ্ঠানটা করতেছিলাম, মানে খেসড়ি রাঁধতেছিলাম, এখন লাথি মারি ফেলে দেওয়ার পরে আমার বললাম যে আমি আর এই ভাত খাবো না, আমার দল যতদিন ক্ষমতা না আসে, তারেক রহমান বাড়ি আসবে, আমার দল ক্ষমতায় আসবে, আমি তারেক রহমান বাড়ি যাব, আর আমার দলে বলবে যে আমি ভাত খাবো কিনা। স্থানীয় আওয়ামী লীগের কিছু লোকজন এবং প্রশাসন সবাই আর কি খিচুড়ি এবং ভাতগুলো নষ্ট করার কারণেই আমার বাবা ওই থেকে ভাত খাওয়া বন্ধ করছে। 11 বছর আমি তাকে 3টা করে রুটি বানাইয়ে তাকে আমি খাওয়াই। সে যদি খাতি নাও চায় তো আমি জোর করেই খাওয়াই। বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে হাসপাতালে দেখতে যান দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে তার উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকায়। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে সেই নির্দেশনাই দিয়েছেন যে তার তাৎক্ষণিক এখান থেকে আমরা যে ডিসিশনটা নিব সেটা যেন তাকে যদি দরকার হয় তাহলে যেন আমরা সেই হায়ার সেন্টারে যেন তাকে নিয়ে যাই এবং তার চিকিৎসার জন্য তিনি তাৎক্ষণিক কিছু সাহায্য এখানে দিয়েছেন এবং ভবিষ্যতে তার যে চিকিৎসার দরকার হবে সেই ব্যাপারে তিনি সহযোগিতা করবেন। অনলাইনে পত্রিকাগুলোতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে, তারপরে আমাদের পাঠিয়েছেন, ডাক্তার রফিক সাহেবকেও ফোন করেছে, উনি সহ আমাদের এই টিমকে পাঠিয়েছেন। আমরা আজকে তার এই দুরবস্থা দেখে এখানকার চিকিৎসক আছেন ডাক্তার শামীম সহ সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি পিজি হসপিটালে আমরা স্থানান্তর করব। জনাব তারেক রহমান তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
দলের প্রতি অসামান্য ভালোবাসা দেখানো একজন সমর্থকের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ভালোবাসা দেখিয়েছেন তাতে খুশি নিজামের পরিবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে কিশোরগঞ্জের তারাইলে। বিকেলে সাচাইল মাদ্রাসা মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে কথা বলার আগে চিন্তা ভাবনা করতে হবে। বিএনপি না থাকলে মোদির অফিস থাকতো ঢাকায়। প্রধান বক্তা ছিলেন দলের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন। বিশেষ বক্তা ছিলেন দলের আরেক সহ সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 10% প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইউনিলিভার। বৈশ্বিক টেকসই উন্নয়ন প্রতিশ্রুতির অংশ হিসেবে এই ঘোষণা দেওয়া হয়। সিটি কর্পোরেশন এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের সহযোগিতায় একটি হোটেলে এই ঘোষণা দেওয়া হয়। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন, চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম ও চিফ কনজারভেন্সি অফিসার কমান্ডার IUA চৌধুরী, ইউনিলিভার বাংলাদেশের সাপ্লাই চেইন ডিরেক্টর রুহুল কুদ্দুস, লিগ্যাল ডিরেক্টর অ্যান্ড কোম্পানি সেক্রেটারি SOM রাশিদুল কায়ুম সহ অন্যরা। পদ্মা সেতুতে নিরবিচ্ছিন্নভাবে চলাচলের জন্য অত্যাধুনিক ইলেকট্রনিক টোল সংগ্রহের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। এতে শেষ হবে লাইন ধরে টাকা দিয়ে টোল পরিশোধের দিন। এ বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি সই করেছে নগদ। এতে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রৌফ, নগদের প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। এ সময় নগদের পাশাপাশি আরও 3টি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে সেতু বিভাগ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন 2 এর অফার ঘোষণা করেছে। প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মিনিস্টার মাইওয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির অফারটি ঘোষণা করেন। এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিলার চ্যানেলের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইসাক জোয়াদ্দার, শোরুম চ্যানেলের পরিচালক মোহাম্মদ মাহবুদুর রহমান খান, কর্পোরেট চ্যানেলের পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ মাহবুবুর রহমান এবং হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন সোহেল কিবরিয়ার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজস্ব নীতি ও বাস্তবায়ন বিভাগ আলাদা খসড়া অধ্যাদেশ সংশোধনের দাবিতে সকালে এনবিআর চেয়ারম্যানের দপ্তর ঘেরাও করেন কাস্টম ও ট্যাক্স কর্মকর্তারা। বিক্ষোভকারীরা দাবি করেন, খসড়া অধ্যাদেশে এনবিআরকে 2টি পৃথক বিভাগে ভাগ করার প্রস্তাব এবং রাজস্ব ক্যাডারের বাইরে থেকে নীতি নির্ধারণী পদে নিয়োগের বিধান রয়েছে, যা তাদের দীর্ঘদিনের স্বার্থ ও অবদানের অবমূল্যায়ন। এতে করে কাস্টম হাউস, কর দপ্তর, বন্দর বন্ড, আমদানি রপ্তানি সামগ্রিক অর্থনীতি অচল হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন অনেকে। দ্বিতীয় দিনের মতো দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একসাথে শাটডাউন কর্মসূচি পালন করেছে কারিগরি শিক্ষার্থীরা। 6 দফা দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে মঙ্গলবার নতুনভাবে আন্দোলন শুরু করেন তারা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাসরুমে তালা ঝুলাতে দেখা যায়। গত 8 মাস ধরে তাদের প্রধান দাবি জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% প্রমোশন কোটা বাতিল এবং কারিগরি সেক্টরের সকল পদে পলিটেকনিক থেকে পড়ালেখা শেষ করা শিক্ষার্থীদের নিয়োগ দিতে হবে। অনতিবিলম্বে নারী সংস্কার কমিশনের সুপারিশমালা প্রত্যাহার এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নারী পুরুষের ন্যায্যতা নিশ্চিতে সংস্কারের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দাওয়াতি সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ। বিকেলে শিশু কল্যাণ পরিষদে এক অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের আমির ডক্টর মাওলানা শহীদুল ইসলাম ফারুকি, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাশেমি, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও ডক্টর মুফতি শুয়াইব আহমদ সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবাহনী লিমিটেডের সুখে দুঃখের কাণ্ডারি তিনি। ক্যারিয়ার শুরু থেকে এখন পর্যন্ত খেলেছেন আকাশী নীল জার্সি গায়ে। মোসাদ্দেক হোসেন সৈকত ক্যারিয়ারের শেষটাও করতে চান এই ক্লাবেই। আরও একবার হাল ধরেছেন ভগ্নপ্রায় আবাহনীর। রেলিগেশনের চোখ রাঙানি উপেক্ষা করে দলকে এনে দিয়েছেন শিরোপা। আবাহনী 32 নম্বর জার্সি, মোসাদ্দেক সৈকত যেন একে অন্যের সমার্থক। মনির হোসেন খানের রিপোর্ট। একটা সময় ক্রিকেটে ছিলেন মোহামেডানের নান্নু, আবাহনীর আকরাম। পেশাদারিত্বের ঢোল বাজিয়ে সে যুগ গত হয়েছে অনেক দিন। ফেলোকরি মাখোদেলের যুগে ক্লাব ক্রিকেটে কে কোন দলে খেলেন খবর রাখে কে? উজ্জ্বল ব্যতিক্রম মোসাদ্দেক হোসেন সৈকত। এক যুগ ধরে আবাহনীর কাণ্ডারি। অভিষেকের বছরই আবাহনীকে বাঁচিয়েছেন রেলিগেশন থেকে। তখনও কৈশোর পেরোয়নি। দিন যত গেছে তার কাঁধ চওড়া হয়েছে। আবাহনীর নেতৃত্বের ভার পড়েছে কাঁধে। অনেক তারকাই এসেছেন আবার চলে গেছেন, থেকে গেছেন সৈকত। আমাদের একজন সাইনিং প্লেয়ার যদি আপনার টিম থেকে আরেক টিমে চলে যায়, সেটা আপনার জন্য টিম মেক করা আবার কঠিন হবে।
তো একই সাথে আমার দিক থেকে কোনো প্রবলেম ছিল না, কারণ আমি প্রফেশনাল ক্রিকেটার। সেই জায়গা থেকে একটা প্লেয়ার যদি একটু বেশি টাকার জন্য যায় এবং সে বেনিফিটেড হয় ফিনান্সিয়ালি, তাহলে সেটা খারাপের কিছু আমি দেখি না, সেটা তার চয়েস এবং সেটাতে আমাদের খুব বেশি বলার কিছু নাই। 24-এর পট পরিবর্তনের পর বেকায়দায় আবাহনী, প্রিমিয়ার লিগের দল গোছাতে হিমশিম খাওয়ার জোগাড়। আর্থিক নিরাপত্তার কথা ভেবে দল ছেড়েছেন অনেকেই, থেকে গেছেন সৈকত। তার এক কথা, আবাহনী একটি টাকা না দিলেও খেলবেন এই দলেই। দেখেন, আমরা আসলে কথা বলতেছিলাম, বিশেষ করে যখন আমরা এই টিমে পাকিস্তানে যাই, ওই সময় অনেকের সাথে কথা হইতেছিল। বাট আমার আনসার ছিল এরকম যে আমি যদি একবারে পারিশ্রমিক নাও পাই তারপর আমি আবাহনীতে খেলবো, আমি আবাহনীতে ছাড়তে চাই না। এবং শেষ পর্যন্ত যাই হোক না কেন সিচুয়েশন, আমি আবাহনীতে খেলবো এবং আমি আবাহনীতে খেলেছি, আবাহনী চ্যাম্পিয়ন হয়েছে, আমার থেকে বেশি খুশি মনে হয় না আর কি। এটা দেখেন আপনার এরকম যে থাকবে বা এরকম হবে এটা আমিও কখনো ওইভাবে চিন্তা করিনি। বাট খেলতে খেলতে যখন দেখলাম অনেকগুলো বছর হয়ে গেছে, তো ওই ভালোবাসাটা টিমের প্রতি তো সবসময় ছিল এবং এখন পর্যন্ত আছে, সামনে ভবিষ্যতেও থাকবে আমি আশা করি। আমি আরও অনেক দিন খেলতে চাই এবং অনেক দিন আবাহনীর জন্য খেলতে চাই। শুরুতে ছিলেন ব্যাটসম্যান, দিনে দিনে হয়ে উঠেছেন অলরাউন্ডার। এবারে 16 ম্যাচে 487 রান মোসাদ্দেকের নামের পাশে। অফ স্পিনে নিয়েছেন 30 উইকেট। সতীর্থ রকিবুল হাসানের সঙ্গে সর্বোচ্চ উইকেট শিকারীর 1 নম্বর স্থানটি ভাগাভাগি করেছেন। 4টি ম্যাচ সেরার পুরস্কার, লিগের সেরা পারফর্মার সৈকত। অবশ্যই বেটার স্যাটিসফ্যাকশন। আসলে দেখেন, আমাদের যে টিম আমরা যেভাবে করে খেলতেছিলাম প্রথম থেকে, কেউ না কেউ প্রতিদিন আমাদের জন্য ভালো খেলতেছিল। সেটা ইয়াং থেকে শুরু করে যারা টিমের সিনিয়র ক্রিকেটার ছিল সবাই ভালো খেলছে। তো সেই কন্ট্রিবিউশনগুলো আমার কাছে মনে হয় যখন আমাদের সুপার লিগে আমরা আসছি, ওই কন্ট্রিবিউশনগুলো আমাদের সবাইকে কনফিডেন্স দিয়েছে যে আসলে কেউ না কেউ আছে যে কিনা খেলবে। আমাদের ওই বিশ্বাসটা সবার উপরে ছিল এবং একই জিনিস সেটাই প্রতিফলন হয়েছে মাঠে। আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি এবং ভালো খেলেছি। গত 10 বছরে ঢাকার ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিক পারফর্মার, তবে জাতীয় দলে অনেকটাই ব্রাত্য। অথচ শততম টেস্টে জয়, প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট জয় থেকে শুরু করে বাংলাদেশের অনেক বড় অর্জনে আছে তার অবদান। কোনো অভিযোগ নেই, আছেন আরেকটি সুযোগের অপেক্ষায়। জি, আশা তো অবশ্যই করব। ন্যাশনাল টিমকে সার্ভিস দিতে পারলে এর থেকে বেশি খুশি তো আর কোনো কারণ হতে পারে না। তবে এখন আসলে ওইভাবে টার্গেট না, টার্গেট সামনে এই টিমের একটা সিরিজ আছে, নেক্সট টার্গেটটা এই টিমের সিরিজ নিয়ে আমি করতেছি। এটা আসলে ডিপেন্ড করে, দেখেন অপরচুনিটি, আসলে আপনি কতটুকু অপরচুনিটি পাচ্ছেন। এবং দেখেন এখানে কিন্তু আমি জানি যে 1-2টা ম্যাচ আমার খারাপ গেলে আমি তারপরের ম্যাচে ব্যাক করার একটা অপরচুনিটি আছে, বাট ওইখানে এটা নাই। এই যুগে ওয়ান ক্লাব প্লেয়ার খেতাবটা জোটে না অনেকেরই, একমাত্র মোসাদ্দেক হোসেন সৈকতই বলতে পারেন আমি আবাহনী। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। আমরা সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংঘাতপূর্ণ বিশ্বে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী বলেছেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ। নারী সংস্কার কমিশনের প্রতিবেদনকে দুরভিসন্ধিমূলক বলছে ইসলামী দলগুলো। বাস্তবায়নের চেষ্টা হলে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের হুঁশিয়ারি। সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। খালেদা জিয়ার চিকিৎসা শেষ পর্যায়ে, দেশে ফিরবেন শিগগিরই, জানিয়েছেন কায়সার কামাল। 226 জনকে হত্যার নির্দেশ দিয়ে হাসিনার অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। শেখ পরিবারের 5 সদস্যের নামে থাকা জমি জব্দের আদেশ। দুই দেশের সরকারের অনুমতি ছাড়া রাখাইনে ত্রাণ সহায়তা পাঠানোর সুযোগ সীমিত, জাতিসংঘের বিবৃতি। রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে সতর্ক ইসি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।